হ্যালো স্টুডেন্টস, আজ আবারও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন আলোচনা করব, যেগুলি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে, সে হোক স্টেট লেভেল বা সেন্ট্রাল লেভেলের। তবে আজকের প্র্যাকটিস সেটে যাওয়ার আগে গত ক্লাসের একটি হোমওয়ার্ক ছিল, সেই প্রশ্নটির অনেকেই সঠিক উত্তর দিয়েছে। আমি চাই আরো বেশি করে যাতে কমেন্টে আনসার আসে। প্রশ্নটি ছিল, কত সালে প্রথম আইসিসি মেন টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল? অর্থাৎ সর্বপ্রথম কত সালে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ মেন এইটা হয়েছিল? অপশন এ 1975 সাল, অপশন বি 1983 সাল, অপশন সি 2005 সাল, অপশন ডি 2007 সাল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2007 সালে কিন্তু সর্বপ্রথম আইসিসি মেন টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল। আচ্ছা, জেনে নি কোন দেশ হোস্ট করেছিল, অর্থাৎ আয়োজক দেশ কে ছিল, হোস্ট করেছিল কোন দেশ? সাউথ আফ্রিকা কিন্তু 2007-এর আইসিসি মেন টি-20 ওয়ার্ল্ড কাপটা হোস্ট করেছিল। ফাইনাল হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? মাথায় রাখবো, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এই দুটি দেশের মধ্যে ফাইনাল হয়েছিল, যেখানে ইন্ডিয়া কিন্তু জয়লাভ করেছিল। আচ্ছা, সদ্য হয়ে যাওয়া আইসিসি মেন টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 তাহলে আয়োজক দেশ কে ছিল? না, দুটি দেশ যৌথভাবে আয়োজন করেছিল 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ। কোন দুটি দেশ? একটি হচ্ছে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ। ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ এই দুটি দেশ মিলে কিন্তু 2024-এর আইসিসি মেন টি-20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছিল। আচ্ছা, ফাইনাল হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? ভারতের সাথে ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকার কিন্তু হয়েছিল, যেখানে ইন্ডিয়া কিন্তু জয়লাভ করেছিল। হলো। আচ্ছা, এবার আসি অপশন এ। অপশন এ আছে 1975 সাল। 1975 সালে কি হয়েছিল? ফার্স্ট ওডিআই ওয়ার্ল্ড কাপ, প্রথম ওয়ান ডে ইনিংসের যে ওয়ার্ল্ড কাপ, সেটা কিন্তু হয়েছিল 1975 সালে। আচ্ছা, হোস্ট কান্ট্রি কোন দেশ হোস্ট করেছিল? হোস্ট করেছিল লন্ডনের, অর্থাৎ কি ইউকে, অর্থাৎ ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য। যুক্তরাজ্য কিন্তু হোস্ট করেছিল। আচ্ছা, আর কি তোমার কোন দুটি দলের মধ্যে হয়েছিল? মাথায় রাখবো, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সাথে হয়েছিল কার? ওয়েস্ট ইন্ডিজের হয়েছিল, যেখানে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু জয়লাভ করেছিল। আচ্ছা, 1983 সালে কি হয়েছিল? না, ভারত সর্বপ্রথম ওডিআই ওয়ার্ল্ড কাপ কিন্তু জিতেছিল এই 1983 সালে। হলো। আচ্ছা, এবার আসি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। পাট্টা ও কবুলিয়ত প্রথা কে প্রবর্তন করেন? ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি প্রথা, পাট্টা ও কবুলিয়ত কে প্রবর্তন করেছিল? অপশন এ বাবর, অপশন বি শেরশাহ, অপশন সি হুমায়ুন, নাকি অপশন ডি আকবর? তোমরা প্রথমে আনসার দেওয়ার চেষ্টা করো, তারপর আমার দেওয়া আনসারের সাথে নিজেদের আনসার মিলিয়ে দেখে নাও প্রশ্নটির আনসার ঠিক হয়েছে না ভুল হয়েছে। আচ্ছা, পাট্টা ও কবুলিয়ত প্রথা কিন্তু প্রচলন করেছিল শেরশাহ। আচ্ছা, পাট্টা কি? না, পাট্টা হলো একটি লিখিত দলিল, যেখানে শেরশাহ কৃষকদের জমি লিজে দেওয়ার জন্য বিভিন্ন শর্ত লেখা থাকতো, এটি শেরশাহ কৃষকদের দিত। আচ্ছা, আর কবুলিয়ত কি? না, কবুলিয়ত হলো ওই সমস্ত শর্ত মেনে নিয়ে কৃতজ্ঞতাপত্র বা স্বীকারপত্র শাসককে দিত, তাই হলো কবুলিয়ত। বিষয়টি কেমন? ধরো, আমি শেরশাহ, আমার সাম্রাজ্যে যতগুলো জমি রয়েছে আমি কতগুলো ভাগে ভাগ করলাম, দিয়ে এক একটি কৃষককে আমি লিজে দিলাম। যখন আমি তাদেরকে লিজে দেব, তখন পাট্টা নামক একটি চুক্তিপত্র তৈরি করব, যেখানে কতটা জায়গা তাদেরকে লিজে দিচ্ছি, কাকে দিচ্ছি, এবং বছরের শেষে বা কোনো একটা যে ডিউরেশন থাকবে সে আমাকে কতটা রাজস্ব দেবে, সমস্ত কিন্তু বিষয় লেখা থাকবে, সেটি হচ্ছে পাট্টা। এই পাট্টা কে দেবে? এই পাট্টা কিন্তু দেবে শাসক দেবে। শাসক দেবে কাকে দেবে? না, কৃষককে দেবে। কাকে দেবে? কৃষককে দেবে। আর কবুলিয়ত কি? না, ওই সমস্ত যে শর্তগুলো সেগুলো মেনে নিয়ে কৃষক একটি কৃতজ্ঞতা পত্র বা স্বীকারপত্র শাসককে দেবে, সেটা হচ্ছে কি কবুলিয়ত। তাহলে পাট্টা এবং এই কবুলিয়ত প্রথা দুটি কিন্তু শেরশাহ তৈরি করেছিল বা প্রবর্তন করেছিল। আচ্ছা, শেরশাহ থেকে আরো কিছু জিনিস জেনে নি। শেরশাহের বাল্য নাম কি? শেরশাহের বাল্য নাম হচ্ছে ফরিদ খাঁ।
ফরিদ খাঁ হচ্ছে কি না শেরশাহের বাল্য নাম। আর কি না শেরশাহ জিটি রোড কিন্তু তৈরি করেন, অর্থাৎ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে তৈরি করেন? শেরশাহ। আর কি তোমার শেরশাহ কিন্তু তিন ধরনের মুদ্রা চালু করেছিল, কি কি না একটি রুপি নামক একটি মুদ্রা, যেটি কি রৌপ্য মুদ্রা, আরেকটি কি না দাম নামে একটি মুদ্রা চালু করেছিল, যেটি কি না তাম্র মুদ্রা, যেটি হচ্ছে তাম্র মুদ্রা। আরেকটি কি আশরফি হচ্ছে একটি স্বর্ণ মুদ্রা, আশরফি হচ্ছে কি না একটি স্বর্ণ মুদ্রা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে রুপি, দাম, আশরফি এই সমস্ত মুদ্রাগুলো কে প্রচলন করেছিল? শেরশাহ। আর কি না শেরশাহ থেকে আরেকটু জানবো যে শেরশাহ 1545 সালে যখন বুন্দেলখণ্ডের কালিঞ্জর দুর্গ আক্রমণ করে, তখন কিন্তু বিস্ফোরণে শেরশাহ মারা যান। তাহলে শেরশাহ কততে মারা যাচ্ছে? 1545 সালে। আচ্ছা, এই যে কালিঞ্জর দুর্গ, সেই কালিঞ্জর দুর্গটা বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? না উত্তর প্রদেশে অবস্থিত। আর শেরশাহের সমাধি কোথায় রয়েছে? মাথায় রাখবো সাসারামটা কোথায় অবস্থিত? না বিহারে কিন্তু শেরশাহের সমাধি রয়েছে। আচ্ছা, এবার আসি কি বাবর কি না মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এবং বাবরের সমাধি কোথায় রয়েছে? বাবরের সমাধি রয়েছে কাবুলে রয়েছে। কোথায় সমাধি রয়েছে? কাবুল। বাবরের সমাধি আফগানিস্তানের কাবুলে রয়েছে। আচ্ছা, হুমায়ুনের সাথে শেরশাহের কিন্তু দুটি যুদ্ধ হয়েছিল, কি কি? একটি 1539 সালে, যুদ্ধটি কি না চৌসার যুদ্ধ। কি যুদ্ধ? চৌসার যুদ্ধ হয়েছিল। আর 1540 সালে হয়েছিল কি কনৌজ যুদ্ধ। তাহলে চৌসার এবং কনৌজ যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হুমায়ুন এবং শেরশাহের মধ্যে হয়েছিল। এই দুটি যুদ্ধতেই কিন্তু হুমায়ুন পরাজিত হয়েছিল এবং শেরশাহ জিতে গিয়েছিল। দিয়ে আপাতত মুঘল সাম্রাজ্যের সূর্য কিন্তু অস্তমিত হয়েছিল, এবং সেই সময় একটি নতুন ডাইনেস্টির সূত্রপাত ঘটেছিল, যেটা হচ্ছে শেরশাহ সুরি ডাইনেস্টি কিন্তু সূত্রপাত ঘটেছিল। আচ্ছা, হুমায়ুনের সমাধিস্থল কোথায় রয়েছে? মাথায় রাখবো দিল্লিতে কিন্তু হুমায়ুনের সমাধিস্থল রয়েছে। আচ্ছা, এই হুমায়ুন কিন্তু নিজের গ্রন্থাগার বা লাইব্রেরির সিঁড়ি থেকে কিন্তু পড়ে গিয়ে মারা যান। আচ্ছা, আকবর সম্পর্কে জানবো কি না পাট্টা ও কবুলিয়ত প্রথা প্রচলন করেছিল শেরশাহ। আকবর একটি প্রথা করেছিল, সেটা হচ্ছে মনসবদারি প্রথা। তাহলে মনসবদারি প্রথাটা কে চালু করেন? না আকবর। মনসবদারি প্রথা কি না এখনকার দিনে যেমন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, অর্থাৎ বিভিন্ন কাজের র্যাঙ্ক হচ্ছে না, সেরকমই আকবরও কিন্তু সেনাবাহিনীতে এই র্যাঙ্ক ওয়াইজ এর একটা প্রথা চালু করেছিল, যেটি হচ্ছে মনসবদার প্রথা। আচ্ছা, মনসবদার কথার অর্থ কি? মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। আচ্ছা, আর একটা কি করব না আকবরের সমাধিস্থল কোথায় রয়েছে? সিকান্দারা। কোথায় রয়েছে? সিকান্দারাতে কিন্তু আকবরের সমাধিস্থল রয়েছে। দেখো, বাবর, হুমায়ুন, আকবর এদের সম্পর্কে বললে অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে, তাই কিছু কিছু জিনিসগুলো আলোচনা করলাম। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখি কি বলছে। বলছে সার্ক কথাটির সি এর অর্থ কি? অর্থাৎ এই যে সার্ক দেখছি, এই সি এর অর্থ কি? তাহলে কিছুই নয়, সার্কের যে ফুল ফর্মটি রয়েছে সেটি বলে দিলেই তোমরা সি ফর পেয়ে যাবে। তাহলে সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আচ্ছা, এটার গঠনের উদ্দেশ্য কি না দেখো এখানে পাচ্ছ সাউথ এশিয়ান অর্থাৎ দক্ষিণ এশিয়ার একটা অ্যাসোসিয়েশন অর্থাৎ সংগঠন, কি না রিজিওনাল কোঅপারেশন অর্থাৎ আঞ্চলিক সহযোগিতা করবার জন্য এই সংগঠনটা তৈরি হয়েছিল। তাহলে সি ফর কি হচ্ছে? সি ফর কিন্তু কোঅপারেশন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, এই যে সার্ক, এই সার্কটি কত সালে এস্টাবলিশড হচ্ছে? এস্টাবলিশড ইয়ার কত? এস্টাবলিশড ইয়ার হচ্ছে 1985 সালে কিন্তু এই সার্ক গঠিত হয়েছে। আচ্ছা, সার্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মাথায় রাখবো
কাঠমান্ডুতে কিন্তু সার্কের সদর দপ্তর। আচ্ছা, কাঠমান্ডু কোন দেশে অবস্থিত? নেপালে অবস্থিত, তাই তো? এই কাঠমান্ডুতে কিন্তু তোমার এই সার্কের সদর দপ্তর অবস্থিত। আচ্ছা, সার্কের সদস্য দেশ কতগুলি রয়েছে? বর্তমানে সদস্য দেশ কতগুলি রয়েছে? 8টি কিন্তু সদস্য দেশ রয়েছে। কি কি? না ভারত, ভারত রয়েছে। আচ্ছা, উপরে লিখছি কি কি রয়েছে। ভারত। আচ্ছা, আর কি কি রয়েছে? না বাংলাদেশ, ভারত বাংলাদেশ। আচ্ছা, আর কি রয়েছে? না পাকিস্তান, ভারত বাংলাদেশ পাকিস্তান। আচ্ছা, আর কি? না আফগানিস্তান, আফগানিস্তান, আফগানিস্তান। আচ্ছা, আর কি রয়েছে? না নেপাল, নেপাল রয়েছে। আচ্ছা, আর কি রয়েছে? ভুটান রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে। আচ্ছা, শ্রীলঙ্কা রয়েছে, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা রয়েছে। আর কি রয়েছে? না মালদ্বীপ রয়েছে, মালদ্বীপ। এই সমস্ত দেশগুলি অর্থাৎ এই 8টি কিন্তু সার্কের সদস্য দেশ। পরীক্ষায় প্রশ্ন আসে যে সার্কের সদস্য দেশের সংখ্যা কটি? আনসার হয়ে যাবে 8টি। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখি কি বলছে। কোন দুটি গ্রহের মাঝে গ্রহাণুপুঞ্জ অবস্থান করে? অর্থাৎ কোন দুটি গ্রহের মাঝে গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্টেরয়েড বেল্ট অবস্থান করে? অপশন এ বুধ ও শুক্র গ্রহের মাঝে, অপশন বি পৃথিবী ও মঙ্গল গ্রহের মাঝে, নাকি মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে, নাকি শুক্র ও পৃথিবী গ্রহের মাঝে? আচ্ছা, এখানে আমরা অবস্থান অনুযায়ী অর্থাৎ যে 8টি কুলীন গ্রহ রয়েছে তাদের অবস্থান অনুযায়ী আগে সাজিয়ে নেব। তাহলে কি কি? সর্বপ্রথমে থাকে কি? বুধ। আচ্ছা, তারপরে কি আছে? শুক্র, বুধ শুক্র। তারপরে কি আছে? পৃথিবী, বুধ শুক্র পৃথিবী। আচ্ছা, তারপরে কি আছে? মঙ্গল, বুধ শুক্র পৃথিবী মঙ্গল। আচ্ছা, তারপরে কি আছে? বৃহস্পতি, বৃহস্পতি, বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি। তারপর কি আছে? শনি আছে। তারপর কি আছে? ইউরেনাস আছে, ইউরেনাস, ইউরেনাস আছে। তারপর কি আছে? না নেপচুন আছে। এই যে 8টি গ্রহ, এই 8টি গ্রহকে বলা হয় কুলীন গ্রহ। এই 8টি গ্রহকে বলা হয় কুলীন গ্রহ। তার মধ্যে এই যে 4টি গ্রহ রয়েছে, এই 4টি গ্রহকে বলা হয় অন্তস্থ গ্রহ। কি বলা হয়? অন্তস্থ গ্রহ বা টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বলা হয়ে থাকে। টেরেস্ট্রিয়াল, টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বলা হয়ে থাকে, প্ল্যানেট। আচ্ছা, প্ল্যানেটস বলা হয়ে থাকে এই 4টি গ্রহকে। আর এই যে শেষের দিকে যে 4টি গ্রহ রয়েছে এই গ্রহগুলোকে বলা হয় বহিস্থ গ্রহ, বহিস্থ গ্রহ বলা হয়ে থাকে বা জোভিয়ান প্ল্যানেট বলা হয়ে থাকে, জোভিয়ান প্ল্যানেটস, জোভিয়ান প্ল্যানেটস বলা হয়ে থাকে। এই অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহর এই যে মাঝখানে, এই যে মাঝখানটায় না এখানেই রয়েছে অ্যাস্টেরয়েড বেল্ট। তাহলে অ্যাকচুয়ালি অ্যাস্টেরয়েড বেল্ট কোন দুটি গ্রহের মাঝে রয়েছে? মঙ্গল আর বৃহস্পতি গ্রহের মাঝেই কিন্তু রয়েছে অ্যাস্টেরয়েড বেল্ট বা তোমার গ্রহাণুপুঞ্জ। আচ্ছা, এগুলো আমি কোন সিকোয়েন্সে লিখেছি? না অবস্থান অনুযায়ী, 8টি কুলীন গ্রহর অবস্থান অনুযায়ী লিখেছি। আচ্ছা, আর এখানে লিখছি কি তোমার আকার অনুযায়ী কোন গ্রহ কত বড়। মাথায় রাখবো আকার অনুযায়ী লেখাটা খুবই সহজ। এই যে বহিস্থ গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলোকে আগে লিখে নেবো। অর্থাৎ কি? প্রথমে আছে বৃহস্পতি। আচ্ছা, তারপর কি আছে? শনি, বৃহস্পতি তারপরে শনি। তারপর কি আছে? ইউরেনাস আছে, ইউরেনাস। আচ্ছা, তারপরে কি রয়েছে? নেপচুন রয়েছে, নেপচুন। তারপরে পৃথিবীকে নিয়ে চলে আসবো, পৃথিবী রয়েছে। আচ্ছা, পৃথিবীর যমজ গ্রহ কি? শুক্র, তারপরে আমি শুক্রকে বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে কি রয়েছে? মঙ্গল। আচ্ছা, এবং শেষে আছে বুধ। তাহলে যদি বলা হয় আকার অনুযায়ী সাজাও তাহলে এই সিকোয়েন্স হবে, সর্ববৃহৎ হচ্ছে বৃহস্পতি আর সবচেয়ে ছোট আকারে হচ্ছে বুধ। আর যদি বলা হয় অবস্থান অনুযায়ী তাহলে সর্বপ্রথম আছে বুধ এবং শেষে রয়েছে নেপচুন। হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। বলছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? বিভিন্ন যে ভিটামিন রয়েছে তাদের কেমিক্যাল নেম থেকে কিন্তু খুব প্রশ্ন আসে। অপশন এ বলছে রেটিনল, অপশন বি বলছে থিয়ামিন, অপশন সি বলছে ক্যালসিফেরল,
অপশন ডি বলছে রাইবোফ্লাভিন। কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। আচ্ছা, ভিটামিন এ থেকে একবারে ভিটামিন কে পর্যন্ত রাসায়নিক নামগুলো আমি আর লিখছি না, আমি বলে দিচ্ছি। ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। তাহলে এই যে রেটিনল এখানে দেখতে পাচ্ছি, এটা কোন ভিটামিনের? ভিটামিন এর কিন্তু কেমিক্যাল নেম রেটিনল। আচ্ছা, ভিটামিন বি এতে কিন্তু ভিটামিন যে বি, একে বলা হয় বি কমপ্লেক্স বলা হয়ে থাকে। বি কমপ্লেক্স বলা হয় কেন না, এর মধ্যে কিন্তু আবার 8টি ভিটামিন রয়েছে। এসএসসি পিওয়াইকিউ প্রশ্নতে এসেছিল যে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে কতগুলি ভিটামিন রয়েছে, আনসার হবে কিন্তু 8টি। কি কি না, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি3, ভিটামিন বি4 নেই কিন্তু, বি5, ভিটামিন বি6, ভিটামিন বি7, আচ্ছা ভিটামিন বি9 আছে, আর ভিটামিন বি12 রয়েছে। আচ্ছা, বি1 এর কেমিক্যাল নাম হচ্ছে থিয়ামিন, বি2 হচ্ছে কেমিক্যাল নাম হচ্ছে রাইবোফ্লাভিন। এই যে রাইবোফ্লাভিন দেখছো, এটা হচ্ছে ভিটামিন বি2 এর কেমিক্যাল নেম। ভিটামিন বি3 হচ্ছে নিয়াসিন। ভিটামিন বি5 এর হচ্ছে কি প্যান্টাথেনিক অ্যাসিড, বি5 এর প্যান্টাথেনিক অ্যাসিড। ভিটামিন বি6 এর কি পাইরোডক্সিন। ভিটামিন বি7 এর কি বায়োটিন, ভিটামিন বি7 এর কেমিক্যাল নেম হচ্ছে বায়োটিন। ভিটামিন বি9 এর কেমিক্যাল নাম হচ্ছে ফলিক অ্যাসিড, এবং ভিটামিন বি12 এর কেমিক্যাল নাম হচ্ছে কি সাইনোকোবালামিন। সাইনোকোবালামিন হচ্ছে ভিটামিন বি12 এর কেমিক্যাল নেম। তাহলে ভিটামিন এ পেলাম, আর ভিটামিন বি কমপ্লেক্স গুলো সব হলো। এবার আছে ভিটামিন সি। ভিটামিন সি এর কেমিক্যাল নাম হচ্ছে কি অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি এর কেমিক্যাল নেম এই যে পেয়েছি ক্যালসিফেরল। ভিটামিন ই এর কেমিক্যাল নেম কি না টেকোফেরল। ভিটামিন কে এর কেমিক্যাল নেম হচ্ছে কি ফাইলোকুইনন। ভিটামিন কে এর কেমিক্যাল নেম হচ্ছে ফাইলোকুইনন। আচ্ছা, এই ক্যালসিফেরল কোন ভিটামিনের কেমিক্যাল নেম না ভিটামিন ডি এর কিন্তু কেমিক্যাল নেম। মাথায় রাখবো, এই ভিটামিন ডিটা কিন্তু সূর্যালোক থেকে আমাদের শরীরে সংশ্লেষিত হতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসে কোন ভিটামিন সূর্যালোকের থেকে আমাদের শরীরে ডিরেক্টলি একবারে সংশ্লেষিত হয়, তখন আনসার হয়ে যাবে ক্যালসিফেরল অর্থাৎ ভিটামিন ডি। হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। ইউআইডিএআই এর পুরো অর্থ হলো, অর্থাৎ ইউআইডিএআই এর ফুল ফর্ম কি? অপশন এ বলছে ইউনিভার্সাল আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, নাকি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, নাকি আরবান ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, নাকি ইউনিক ইন্ডিভিজুয়াল ডেসক্রিপটিভ অথরিটি অফ ইন্ডিয়া? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আচ্ছা, এই ইউআইডিএআই এই সংস্থাটার কাজ কি? এই সংস্থার কাজই হচ্ছে দেশের প্রতিটি নাগরিকের জন্য আধার কার্ড তৈরি করা। অর্থাৎ তোমার আমার যে আধার কার্ড রয়েছে, সেই আধার কার্ডটা কোন সংস্থা তৈরি করে? ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই সংস্থা তৈরি করে। আচ্ছা, এই সংস্থাটা তৈরি কবে হয়েছে? ইএসটিডি ইয়ার কত? মাথায় রাখবো 2009 সালের 28শে জানুয়ারি কিন্তু ইউআইডিএআই এই সংস্থা তৈরি হয়েছে। আচ্ছা, এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে রয়েছে। কোথায়? নিউ দিল্লিতে, কিন্তু নিউ দিল্লিতে রয়েছে এর হেডকোয়ার্টার। আচ্ছা, এই যে আধার কার্ডের লোগো দেখেছো, দেখবে এরকম করে থাকার পর এরকম এরকম করে থাকে না, এই আধার কার্ডের লোগোটা কিন্তু একজন ব্যক্তি তৈরি করেছে, ডিজাইন করেছেন। কে না অতুল, অতুল এস পান্ডে। অতুল এস পান্ডে কিন্তু লোগোটা ডিজাইন করেছে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ইউআইডিএআই এর যে লোগো, এই লোগোটাকে ডিজাইন করেছে, আনসার হয়ে যাবে অতুল এস পান্ডে। আচ্ছা, এই যে আধার, এই আধারটা সর্বপ্রথম যার নামে বের হয়েছিল, অর্থাৎ সর্বপ্রথম আধার কার্ড যার নামে পাবলিশ হয়েছিল, তার নাম কি? পরীক্ষায় প্রশ্ন আসে রঞ্জনা, রঞ্জনা, আচ্ছা রঞ্জনা সেনা, সেনাওয়ানে। রঞ্জনা সেনাওয়ানের নামে কিন্তু সর্বপ্রথম আধার কার্ডটা কিন্তু হয়েছিল, পাবলিক হয়েছিল, অর্থাৎ পেয়েছিল। আচ্ছা, কোথাকার ব্যক্তি না মহারাষ্ট্রের কিন্তু ব্যক্তি এই রঞ্জনা সেনাওয়ানে। হলো। আচ্ছা,
নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। বলছে যদি কোনো ব্যক্তি যে পদে অধিষ্ঠিত আছে সেই পদে অধিষ্ঠিত থাকার অধিকারী নন, তখন আদালত কোন রিট জারি করবে? যদি কোনো ব্যক্তি যে পদে অধিষ্ঠিত আছেন সেই পদে অধিষ্ঠিত থাকার অধিকারী নন, তখন আদালত কোন রিট জারি করবে? এই প্রশ্নটি করেছে মধুরিমা মণ্ডল। বলেছে দাদা যদি রিট সম্পর্কে কোনো একটি প্রশ্নতে আলোচনা করা হয় খুব ভালো হয়, আর তাই আমি এই প্রশ্নটা রিট থেকে রেখেছি। দেখো, যদি কোনো ব্যক্তি যে পদে অধিষ্ঠিত রয়েছে সে পদে অধিষ্ঠিত থাকার অধিকারী নয়, তখন কিন্তু আদালত থেকে এই অধিকার পিচ্ছা বা কোয়ারেন্টো বা কোয়ারেন্টো 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 এই রিটটা কিন্তু জারি করবে। আচ্ছা, এবার আসি যে রিট জিনিসটা কি। আচ্ছা, ভারতীয় সংবিধানে 5 ধরনের রিট রয়েছে। কত ধরনের রিট রয়েছে না, কোথায় লিখি, এখানে লিখছি। 5 ধরনের রিট রয়েছে। এই রিট বিষয়টা কি না, ভারতীয় সংবিধানে বলছে যে যদি কোনো ব্যক্তি তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন, অর্থাৎ সংবিধান তাকে যে মৌলিক অধিকারগুলো বা ফান্ডামেন্টাল রাইটস গুলো দিয়েছে সেগুলো যদি ভায়োলেটেড হয় অর্থাৎ ক্ষুণ্ণ হয়, তখন কিন্তু সে সুপ্রিম কোর্ট আদারওয়াইজ হাইকোর্টে গিয়ে কিন্তু সে রিট ইস্যু করতে পারে। আচ্ছা, সুপ্রিম কোর্টে যে এই রিটটা ইস্যু করবে কত নম্বর আর্টিকেলে না 32 নম্বর আর্টিকেলে, আর হাইকোর্টে যে রিটটা ইস্যু করবে সেটা হচ্ছে 226 নাম্বার আর্টিকেলে। তাহলে এখান থেকে সরাসরি প্রশ্ন আসে যে কোনো ব্যক্তির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সে কত নম্বর ধারা বলে সুপ্রিম কোর্টে সে রিট ইস্যু করবে, তখন আনসার হবে 32 নম্বর ধারা বলে। আর যদি বলা হয় হাইকোর্টে তখন কিন্তু হয়ে যাবে 226 নম্বর ধারা বলে। আচ্ছা, এই রিট ইস্যু কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটোতেই করা যায়। আচ্ছা, এবার যদি প্রশ্ন আসে এই দুটোর মধ্যে রিট ইস্যু করার ক্ষমতা কার বেশি, মাথায় রাখবো হাইকোর্টের কিন্তু রিট ইস্যু করার ক্ষমতা সবচেয়ে বেশি। কেমন একটা ব্যতিক্রম হয়েছে, এতদিন পরে এসেছি সুপ্রিম কোর্টই সবচেয়ে প্রধান, কিন্তু রিট ইস্যু করার ক্ষেত্রে কিন্তু হাইকোর্টের অধিকার বা জোর সব থেকে বেশি। কেন? সুপ্রিম কোর্ট শুধুমাত্র মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় সেক্ষেত্রেই রিট ইস্যু করতে পারে, কিন্তু হাইকোর্ট মৌলিক অধিকারের পাশাপাশি যদি কোনো ব্যক্তির আইনি যে সমস্ত অধিকারগুলো রয়েছে বা লিগ্যাল রাইটস গুলো রয়েছে সেগুলোও যদি ক্ষুণ্ণ হয় সেখানেও কিন্তু অর্থাৎ হাইকোর্টে কিন্তু মৌলিক অধিকারের পাশাপাশি যে আইনি অধিকার ক্ষুণ্ণ হলে সেখানে রিট ইস্যু করতে পারে। তাহলে হাইকোর্টে কিন্তু রিট ইস্যু করার ক্ষমতা সুপ্রিম কোর্টের থেকে বেশি। আচ্ছা, এই যে রিট কথাগুলো বলছি, এই রিটটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, মাথায় রাখবো ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য থেকে কিন্তু এই রিটের কনসেপ্টটা নেওয়া হয়েছে। হলো। আচ্ছা, এবার আসি যে 5 ধরনের রিটের মধ্যে প্রথম বলছে বন্দি প্রত্যক্ষকরণ বা হিবিয়াস কর্পুরাস। বিষয়টা কেমন না, যদি কোনো ব্যক্তিকে পুলিশ মানে প্রমাণ সাপেক্ষ ছাড়াই অ্যারেস্ট করে, অর্থাৎ প্রমাণ হয়নি যে ওই ব্যক্তিটা আসামি, তখন কি অর্থাৎ প্রমাণ হওয়ার আগে পর্যন্ত কি না অ্যারেস্ট করলো পুলিশ, ওই পুলিশকে কিন্তু 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী যে আদালত রয়েছে তাকে কিন্তু নিয়ে যেতে হবে। যদি সে নিয়ে না যায় 24 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু ওই পুলিশের বিরুদ্ধে কিন্তু রিট ইস্যু হবে। রিট ইস্যু কে করবে না উচ্চ আদালত বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কিন্তু রিট ইস্যু করবে। তাহলে বন্দি প্রত্যক্ষকরণটা কি না, কোনো ব্যক্তিকে যদি অকারণে অ্যারেস্ট করা হয় তাহলে তাকে 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী আদালতে নিয়ে যেতে হবে। যদি না করে তাহলে কি না ব্যক্তিটির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু রিট ইস্যু করা যাবে। তাহলে বন্দি প্রত্যক্ষকরণ বা হিবিয়াস কর্পুরাস হচ্ছে একটি রিট। আচ্ছা, 2 নাম্বার রিট কি না পরম আদেশ বা ম্যান্ডামাস। বিষয়টা কেমন, যদি কোনো সরকারি সংস্থা বা গভর্নমেন্টের কোনো কিছু একটা ইনস্টিটিউট তার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করছে না বা তার যে কর্তব্য সে কর্তব্য করছে না, তখন কিন্তু এই রিটের মাধ্যমে সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট কিন্তু ওই সরকারি সংস্থাকে বলবে তুমি তোমার কর্তব্য বা তোমার দায়িত্বটা তুমি পালন করো, তখন কিন্তু পরম আদেশ দেবে কে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। আচ্ছা, এবার আসি কি
প্রতিষেধ, প্রতিষেধ বা প্রহিবিশন। প্রহিবিশন কি, মানে প্রহিবিশন মানে প্রহিবিট বা নিষেধ করা। অর্থাৎ নিম্ন যে সমস্ত আদালতগুলো রয়েছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্ট হতে পারে বা সাবঅর্ডিনেট কোর্ট হতে পারে, এই সমস্ত কোর্টগুলো যদি তাদের এখতিয়ার বা তাদের যে কাজের যে সীমাবদ্ধতা সেটাকে লঙ্ঘন করে যদি কাজ করতে চায়, তখন কিন্তু উচ্চ আদালত তাদেরকে বলবে যে তুমি তোমার এখতিয়ারের মধ্যে কাজ করো, অর্থাৎ তোমার এখতিয়ারের বাইরে কাজ করতে নিষেধ করবে। তখন কিন্তু এই রিটটা জারি করা হবে, অর্থাৎ প্রতিষেধ বা প্রহিবিশন। আচ্ছা, এবার আসি কি, এবার তোমার আসছে সার্টিওরারি বা উৎপেষণ। সার্টিওরারি উৎপেষণ কি, না ধরো কোনো একটি লোয়ার কোর্টে কোনো কেস পেন্ডিং হয়ে রয়েছে বা সেখানে ঠিকঠাক রায় হয়নি, তখন কিন্তু আমার অধিকার রয়েছে যে রিট ইস্যু করে বা রিট জারি করিয়ে কিন্তু সেটাকে অন্য আদালতে বা তার থেকে ঊর্ধ্বতন বা উচ্চ আদালতে সেটাকে সুইচ করে দেওয়া, সেটি হচ্ছে কি সার্টিওরারি বা উৎপেষণ। আর অধিকার পিচ্ছা কি, না তোমার এই যে যদি কোনো ব্যক্তি ধরো ওই পদের জন্য যোগ্য নয়, কিন্তু সে তার রিলেটিভের সূত্রপাত ধরে কিন্তু সে পদেতে রয়েছে, তখন কিন্তু যদি এই বিষয়টা নিয়ে কেউ কেস করে কোর্টেতে, অর্থাৎ রিট জারি করে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কিন্তু বিষয়টা খতিয়ে দেখবে যে সত্যিই কিনা যে সে এই পদে যোগ্য না যোগ্য নয়। যদি যোগ্য না হয়ে থাকে, তাকে কিন্তু এই অধিকার পিচ্ছা বা কোয়ারেন্টো রিট ইস্যু করে কিন্তু তাকে তার পদ থেকে বরখাস্ত করে দেওয়া যাবে। আশা করি মধুরিমা মণ্ডল তুমি তোমার এই প্রশ্নটা বুঝতে পেরেছো যে রিট বিষয়টা কি। যদি না বুঝতে পেরে থাকো আবার কমেন্টে লেখো, আবার কিছুদিন পর হয়তো এই রিট থেকে আর একটা প্রশ্ন এনে বিষয়টা আবার আলোচনা করে দেবো। আচ্ছা, এবার আসি নেক্সট প্রশ্ন। বলছে ছদ্ম বেকারত্ব বলতে কি বোঝায়? ছদ্ম বেকারত্ব বলতে কি বোঝায়? অপশন বলছে যাদের কোনো কাজ নেই, অপশন বি মহিলা বেকারদের সংখ্যা, নাকি প্রয়োজনে অতিরিক্ত শ্রমিক নিয়োগ, নাকি 60 বছরের ঊর্ধ্বে বেকার। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে প্রয়োজনে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করলে তাকে কিন্তু ছদ্ম বেকারত্ব বলা হয়ে থাকে। আচ্ছা, সর্বপ্রথম জানবো বেকারত্ব কি। ওয়েস্ট বেঙ্গলের ছেলেদেরকে বোঝাতে হবে না বেকারত্ব কি। বেকারত্ব কি, না কর্মসংস্থানের যে অভাব, কাজের যে অভাব, তাকেই বলা হয়ে থাকে বেকারত্ব। আচ্ছা, এই বেকারত্বর কিন্তু অনেক শ্রেণী বিভাগ রয়েছে। আমি এই প্রশ্নের মধ্য দিয়ে 4টি কিন্তু বেকারত্বর ক্লাসিফিকেশনকে বোঝানোর চেষ্টা করছি। সর্বপ্রথম আসি ছদ্ম বেকারত্ব। ধরো তোমার একটি জমি রয়েছে, সেখানে তোমরা 4 ভাই মিলে কাজ করো, দিয়ে সেখানে তোমার 10 বস্তা আলু হয়, 10 বস্তা আলু তোমরা উৎপাদন করতে পারো। কিছুদিন পর দুজন লোককে তুমি কন্টিনিউ লাগালে বা প্রতি বছর তুমি 10 বস্তা করে আলু ফলাতে পারো 4 জন লেবার নিয়ে। তার পরের বছর তুমি আরো 2জনকে অ্যাড করলে, অর্থাৎ লেবার সংখ্যা হয়ে গেল কত, 6 জন। কিন্তু আলু দেখছে তোমার ওই 10 বস্তায় কিন্তু আলু হচ্ছে, অর্থাৎ কি না আলুর কোনো উৎপাদনের কোনো পরিবর্তন ঘটছে না, অর্থাৎ মার্জিনাল প্রোডাক্টিভিটি কিন্তু 0। দেখো এই যে 2জনকে যোগ করেছিলাম, তাহলে কি আমার উৎপাদনটা বেশি হওয়ার কথা ছিল। যেহেতু আগে যে উৎপাদন হচ্ছিল 4 জন লোকে, 6 জন লোকে সে একই উৎপাদন হচ্ছে, তাহলে এই যে 2জন লোককে আমি নিযুক্ত করেছিলাম, তাহলে বলতে পারি এই 2জনের কোনো কাজই নেই, অর্থাৎ প্রয়োজনের থেকে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করেছিলাম। এই যে 2জন, এই 2জনকেই বলা হবে ছদ্ম বেকারত্ব। ছদ্ম বেকারত্ব কিন্তু এই 2জন ব্যক্তিকে বলা হবে, অর্থাৎ যার কোনো মার্জিনাল প্রোডাক্টিভিটি নেই। এই ছদ্ম বেকারত্ব সবচেয়ে কোথায় দেখা যায়, না ভারতের কৃষি ক্ষেত্রে কিন্তু এই ছদ্ম বেকারত্ব সব থেকে বেশি দেখা যায়। হলো, আচ্ছা এরপর আসি কি, না গঠনগত বা স্ট্রাকচারাল বেকারত্ব। গঠনগতটা কেমন, না ধরো যে স্কিলের প্রয়োজন, কোনো একটি কাজের জন্য যে স্কিলের প্রয়োজন, সেই স্কিলের যদি লোক না পাওয়া যায়, তখন যে বেকারত্ব সৃষ্টি হয় তাকে বলা হবে স্ট্রাকচারাল বা গঠনগত। স্ট্রাকচারাল বা গঠনগত। ধরো আমি এই ল্যাপটপে ক্লাস করাচ্ছি, কিন্তু আমার ডিজিটাল বোর্ড সম্পর্কে আমার কোনো নলেজ নেই, কিন্তু ট্রেন্ডিং যা আসছে ডিজিটাল বোর্ডের উপর মানুষের বেশি অ্যাট্রাকশন আসছে, তাহলে আমি কিন্তু যদি ডিজিটাল বোর্ডে ক্লাস না করতে পারি, আস্তে 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 কিন্তু আমার চ্যানেল ডাউন হয়ে যাবে, অর্থাৎ কি আমি একটা বেকারত্বর পর্যায়ে চলে যাব।
অর্থাৎ যেমন স্কিলের প্রয়োজন সেরকম স্কিল যদি আমার না থাকে আমি তাহলে কি বেকার হয়ে যাব। সেই যে বেকার হয়ে যাব সেটা কি বলা হবে গঠনগত বা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। হলো, তাহলে গঠনগতটাও বুঝতে পারলে। আচ্ছা, এবার আসি কি না ঋতুকালীন। ঋতুকালীন বা এটাকে মৌসুমী বেকারত্ব বলা হয়ে থাকে। ঋতুকালীন বিষয়টা কেমন? আচ্ছা, দেখবে গরমকালেতে তোমার যারা আইসক্রিম বিক্রি করতে আসে তারা কিন্তু শুধুমাত্র গরমকালেতে আইসক্রিমটা বিক্রি করতে আসে। শীতকাল বা বর্ষাকাল এলে কিন্তু তাদের সেই কাজটা হারিয়ে ফেলে, অর্থাৎ বেকার হয়ে পড়ে। অর্থাৎ পার্টিকুলার একটা ঋতুকে বেসড করে কিন্তু তাদের বেকারত্বটা ডিপেন্ড করে। তাই ওই বেকারত্বকে বলা হবে কি ঋতুকালীন বেকারত্ব বা সিজনাল আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, আরেকটি আছে কি না প্রযুক্তিগত বা টেকনোলজিক্যাল কি প্রযুক্তিগত বেকারত্ব। প্রযুক্তিগত বেকারত্বটা কি না ধরো আগেকার দিনে মানুষ চার চারজন লোক মিলে কি না ধরো দুটি শার্ট তৈরি করতে পারতো। দুটি শার্ট তৈরি করতে পারতো কিন্তু চারজন মিলে দুটি শার্ট করতে পারতো। কিন্তু এখন বর্তমানে মেশিনেতে কি হচ্ছে বলতো, একটি মেশিনেতেই কিন্তু 10টি শার্ট তৈরি করে নিচ্ছে। তাহলে কোম্পানি কখনোই কিন্তু ওই চারজন লোককে দিয়ে কাজ করাবে না। কোম্পানি কি করবে না একটি মেশিন লাগিয়ে দেবে। এই মেশিনটি লাগিয়ে দেওয়ার জন্য এই চারজন কিন্তু বেকার হয়ে পড়বে, এই চারজন ব্যক্তি বেকার হয়ে পড়বে। অর্থাৎ এই যে বেকারত্ব সৃষ্টি হচ্ছে এই বেকারত্বকে বলা হবে টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট বা প্রযুক্তিগত বেকারত্ব। বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখি কি বলছে। সিএফএল বা কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্পে সাধারণত কি থাকে? দেখো সিএফএল, আমরা সিএফএল বাল্ব ইউজ করি না? সিএফএল বাল্বের ফুল ফর্মও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে সিএফএল বাল্বের ফুল ফর্ম কি? কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প হচ্ছে কিন্তু সিএফএল বাল্বের ফুল ফর্ম। সেখানে কি থাকে? অপশন এ পারদ বাষ্প ও আর্গন থাকে, নাকি সোডিয়াম বাষ্প ও নিয়ন থাকে, নাকি পারদ বাষ্প ও নিয়ন থাকে, নাকি পারদ অক্সাইড ও নিয়ন থাকে, নাকি সোডিয়াম বাষ্প ও অক্সিজেন দেয়? কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পারদ বাষ্প ও আর্গন নিষ্ক্রিয় গ্যাস কিন্তু থেকে থাকে। আচ্ছা, পারদ কি না পারদ হচ্ছে ঘরের সাধারণ উষ্ণতায় কি তরল ধাতু। তরল ধাতু হলো কি পারদ। আচ্ছা, আর্গন কি না বায়ুমণ্ডলে যে 6টি নিষ্ক্রিয় গ্যাস রয়েছে তার মধ্যে আর্গন গ্যাসের শতাংশের হার কিন্তু সব থেকে বেশি। কত? 0.93% কিন্তু বায়ুমণ্ডলে আর্গনের শতাংশের হার। আচ্ছা, সিএফএল বাল্ব পেলাম। আর একটা বাল্ব রয়েছে কি না এলইডি বাল্ব। বলি না যে এলইডি বাল্ব, এলইডির ফুল ফর্ম কি লাইট, LIGHT লাইট এমিটিং। এমিটিং মানে কি নিঃসরণ করা, লাইট এমিটিং, EMIT লাইট এমিটিং। এমিটিং মানে কি এমিট মানে নিঃসরণ করা। আচ্ছা, ডায়োড DIODE লাইট এমিটিং ডায়োড হচ্ছে এলইডি বাল্বের কিন্তু ফুল ফর্ম। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখি কি বলছে। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? প্রশ্ন ভালোভাবে পড়তে হবে, যায়নি। তাহলে কি কি আমার জানতে হবে যে কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, তাহলেই কোন রাজ্যের উপর দিয়ে যায়নি আমরা আরামসে সেটাকে আইডেন্টিফাই করতে পারবো। অপশন কি বলছে? ত্রিপুরা, অপশন বি মিজোরাম, অপশন সি রাজস্থান, অপশন ডি বিহার। কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? বিহার রাজ্যের উপর দিকে কিন্তু কর্কট ক্রান্তি রেখা যায়নি। তাহলে কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? মাথায় রাখো ভারতে 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। আচ্ছা, এই কিছুক্ষণ আগে 8টা কি পেলাম বলতো? 8টা পেয়েছিলাম সার্কের সদস্য দেশ। সেরকমই কর্কট ক্রান্তি রেখাও কটা দেশের রাজ্যের উপর দিয়ে গেছে? না 8টি রাজ্যের উপর দিয়ে। কোন কোন রাজ্য? আচ্ছা, সিকোয়েন্স অনুযায়ী করার চেষ্টা করবে, কারণ পরীক্ষার তো প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। সবাই জানে যে 8টা রাজ্যের উপর দিয়ে গেছে, কিন্তু পরীক্ষায় যদি এক্সামিনার চান কি করতে পারে যে সিকোয়েন্স অনুযায়ী সাজাও রাজ্যগুলো। ঠিক আছে, তাহলে গুজরাট, গুজরাটের পর কি রয়েছে? রাজস্থান। গুজরাটের পর কোন রাজ্যের উপর দিয়ে গেছে? রাজস্থান রাজ্যের উপর দিয়ে গেছে। রাজস্থানের পর কি আছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের উপর দিয়ে কিন্তু এই ট্রপিক অফ ক্যান্সার কিন্তু গেছে। আচ্ছা, মধ্যপ্রদেশের পর কি রয়েছে? তোমার ছত্তিশগড়। মধ্যপ্রদেশকে ভেঙে তৈরি হয়েছে, তাহলে ছত্তিশগড় রয়েছে। আচ্ছা, ছত্তিশগড়ের পর কি রয়েছে? না ঝাড়খণ্ড।
ঝাড়খণ্ড এই রাজ্যের উপর দিয়ে গেছে। আর কি না আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। তারপর কি গেছে না ত্রিপুরা, এই ত্রিপুরার উপর দিয়ে গেছে। আর শেষমেশ মিজোরামের উপর দিকে কিন্তু গেছে। পরীক্ষায় বলতে পারে এই সাইড থেকেও অপশন দিয়ে দিতে পারে গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, এবার ঘুরিয়ে দিতে পারে। আদারওয়াইজ এই সাইড দিকেও কিন্তু দিতে পারে, কিন্তু আমরা এক সাইড ধরে যদি করি, আমরা যে সাইড থেকে দেখ না কেন আমরা আনসার করতে পারবো। তাহলে এই 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। দেখো বিহারের উপর দিয়ে কিন্তু যায়নি, তাই বিহার আনসার। আচ্ছা, এবার এই কর্কটক্রান্তি রেখা সম্পর্কে কিছুটা জানি। আচ্ছা, আর বলে দিই যে সবচেয়ে কর্কটক্রান্তি রেখার দৈর্ঘ্য সবচেয়ে ছোট কোন রাজ্যে, না রাজস্থান। মাথায় রাখবো ছোট, সব থেকে দৈর্ঘ্য ছোট। আর মধ্যপ্রদেশের দৈর্ঘ্য কিন্তু সব থেকে বড়। মধ্যপ্রদেশ রাজ্যে কর্কটক্রান্তি রেখার দৈর্ঘ্য সব থেকে বড়, রাজস্থান রাজ্যে কর্কটক্রান্তি রেখার দৈর্ঘ্য সব থেকে ছোট। আচ্ছা, এই যে কর্কটক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা বলছি, এর মান কত? কর্কটক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি কি উত্তর। যদি উত্তর না লিখে দক্ষিণ লিখে দিতাম তাহলে কিন্তু মকরক্রান্তি হয়ে যেত। 23.5 ডিগ্রি উত্তর হচ্ছে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সারের মান। আর 23.5 ডিগ্রি দক্ষিণ বলে দিলে কিন্তু ট্রপিক অফ ক্যাপ্রিকন বা মকরক্রান্তি রেখার মান হয়ে যেত। আচ্ছা, প্রশ্ন আরো ঘুরিয়ে কেমন আসে? প্রশ্ন দেবে যে ভারতের মাঝ বরাবর কোন অক্ষরেখাটি গেছে। যদিও কর্কটক্রান্তি রেখাগুলো কি, এগুলো তো এক একটা অক্ষরেখা। ভারতের মাঝখান দিয়ে যদি প্রশ্ন দেয় ভারতের মাঝখান দিয়ে কোন অক্ষরেখা গেছে, তখন হয়ে যাবে কর্কটক্রান্তি রেখা। তখন কি হবে? কর্কটক্রান্তি রেখা কিন্তু ভারতের মাঝখান দিকে গেছে। আর যদি বলা হয় পৃথিবীর মাঝখানে কোন অক্ষরেখাটি রয়েছে, তখন কিন্তু হবে নিরক্ষরেখা। পৃথিবীর মাঝখানে কোন রেখা রয়েছে? নিরক্ষরেখা। অর্থাৎ কি না, এইটা ধরো যদি পৃথিবী হয় তার মাঝ বরাবর কি রয়েছে? নিরক্ষরেখা, এটা পৃথিবীর মাঝ বরাবর। আর যদি ভারতের বলে কি এভাবে রয়েছে, ভারতের মাঝ বরাবর এভাবে গেছে, কি এটা কর্কটক্রান্তি রেখা গেছে। আচ্ছা, ভারত যেহেতু উত্তর গোলার্ধের দেশ, তাহলে কি ভারত তো ওপরে রয়েছে, ওপরের এই পোর্শনটা কিন্তু ভারতের মাঝখান দিয়ে গেছে। অর্থাৎ কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝখান দিয়ে গেছে। আর পৃথিবীর মাঝখান দিয়ে কোন অক্ষরেখা গেছে? না নিরক্ষরেখা গেছে। আচ্ছা, এবার পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের কতগুলি জেলার উপর থেকে কর্কটক্রান্তি রেখা গেছে? মাথায় রাখবো 5টি জেলার উপর দিয়ে গেছে। কি কি না, প্রথমে আছে পুরুলিয়া, প্রথমে আছে কি পুরুলিয়া, আর সব লিখছি না, পুরুলিয়া। তারপরে গেছে কি বাঁকুড়া, তারপরে আছে কি আমার জেলা বাঁকুড়া। আচ্ছা, তারপরে কি না পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান। আচ্ছা, তারপরে কি আছে পশ্চিম বর্ধমান। তারপরে কি আছে না নদিয়া। এই 5টি জেলার উপর দিকে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি আছে দেখি। বলছে নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণ শক্তির উৎস নয়? নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণ শক্তির উৎস নয়? অপশন এ জলবিদ্যুৎ, অপশন বি খনিজ তেল, অপশন সি সৌরশক্তি, অপশন ডি বায়ু শক্তি। এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আজকের ক্লাসের প্রশ্ন এবং অ্যানালাইসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।